রেফ্রিজারেশন সাইকেলের ডিটেইলস বলবো। এইটা ঠিক আগে আমরা কার্নোট সাইকেল করছি, আর কার্নোট সাইকেল বা কার্নোট ইঞ্জিন যেটা সেটা আমরা করছি। এখন একটু সবাই খেয়াল করেন কার্নোট ইঞ্জিনে আসলে কি হচ্ছিল। কার্নোট ইঞ্জিনে আপনি অ্যাকচুয়ালি একটা হিট দিচ্ছিলেন সিস্টেমটাকে, তো ধরেন এখানে কিছু হিট দিচ্ছেন এই হিটের একটা পোরশন অর্ডারে কনভার্টেড হবে যদি আমরা কার্নোট ইঞ্জিনটাকে ব্লক ডায়াগ্রামে দেখি, ব্লক ডায়াগ্রাম, আপনি কার্নোট ইঞ্জিনে কি করতেছেন, একটা গ্যাস সিলিন্ডার বা একটা গাড়ির যে কোনো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে আপনি কি করছেন, ফুয়েল বার্ন করছেন। তাহলে ফুয়েল বার্ন করার সময় আপনি হিট দিচ্ছেন Q1, এই Q1 হিটের একটা পোরশন অর্গানে কনভার্টেড হচ্ছে, আর বাকি পোরশনটুকু আপনি কোথায় রিলিজ করতেছেন, এনভায়রনমেন্টে রিলিজ করতেছেন। আবার আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কম্বাসন বা দহন যখন হয়, যে কোনো দহন বিক্রিয়ায় হিউজ অ্যামাউন্ট অফ হিট রিলিজ হয়। তাহলে আপনি যখন গাড়ির সিলিন্ডারের মধ্যে ফুয়েল অর গ্যাস হোয়াটএভার ইউ টেক এটাকে বার্ন করছেন, একটা হিউজ অ্যামাউন্ট অফ হিট আপনি এখানে দিলেন, ইনপুট হিসেবে একটা হিউজ অ্যামাউন্ট অফ হিট দিচ্ছেন। এখন এই পুরোটা কিন্তু অর্গানে কনভার্টেড হয় না, ওই গিভেন হিটের একটা পোরশন অর্গানে কনভার্টেড হয়, বাকি হিটটা আমরা এক্সস্ট দিয়ে এনভায়রনমেন্টে কি করে দিচ্ছি, রিলিজ করে দিচ্ছি। তাহলে আমাদের ইনপুটটা এখানে হচ্ছে Q1, এনভায়রনমেন্টে যেটা রিলিজ করতেছি এটা কিন্তু আউটপুট না, এটা হচ্ছে লস। তাহলে ইনপুট কত, Q1, সিস্টেমের লস কত, Q2। তাহলে অর্গানে কনভার্ট করলাম কত, Q1 Q2। এটা ছিল কার জন্য, কার্নোট ইঞ্জিনের জন্য। তাহলে কার্নোট ইঞ্জিনে আপনি হিট দিচ্ছেন, হিট দিয়ে হিটের একটা সেগমেন্ট অর্গানে কনভার্ট করতেছেন, বাকিটা এনভায়রনমেন্টে রিলিজ করতেছেন। ক্লিয়ার? এইবার আসেন রেফ্রিজারেশন সাইকেলটায় আসলে কি ঘটে। খুব সিম্পল, এই রুমের মধ্যে একটা এসি আছে। সো এসি আসলে কি করতেছে, রুম থেকে হিটটাকে অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করে সে কোথায় রিলিজ করতেছে, বাইরে রিলিজ করতেছে। এখন রুম থেকে হিট অ্যাবজর্ব করে সে যখন বাইরে রিলিজ করতেছে, ওর সাইকেলটা অ্যাকচুয়ালি রেফ্রিজারেশন সাইকেল। বা আপনি যদি রেফ্রিজারেটরের কথা চিন্তা করেন, একটা রেফ্রিজারেটরের ভিতর থেকে হিটটাকে কি আমরা বাইরে বের করে নিয়ে আসছি না, রেফ্রিজারেটরের ভিতর থেকে হিটটাকে অ্যাবজর্ব করে কোথায় নিয়ে আসতেছি, বাইরে নিয়ে আসতেছি। এটাই হচ্ছে কুলিং সাইকেল অর রেফ্রিজারেশন সাইকেল। এখন আমরা রেফ্রিজারেশন সাইকেলের তাহলে যদি একটু ব্লক ডায়াগ্রাম হিসেবে চিন্তা করি, ধরেন এই রুমে একটা এসি লাগানো আছে, দিস ইজ অ্যান এসি। এই এসিটা অ্যাকচুয়ালি রুম থেকে একটা হিট অ্যাবজর্ব করবে। তাহলে এসিটা যেটা করবে, রুম থেকে একটা হিট সে অ্যাবজর্ব করবে, তারপর এসিটা বাইরে একটা হিটকে রিলিজ করবে না। দেখেন আমার রুম থেকে একটা হিট এসিটা অ্যাবজর্ব করে, তারপর এসিটা বাইরে হিটটা কি করে দিবে, রিলিজ করে দিবে। এখন রুম থেকে এসিটা যখন হিট অ্যাবজর্ব করবে, তাকে কাজ করানোর জন্য একটা ইনপুট দিতে হবে না। আমি যখন এসিটাকে দিয়ে কাজ করাবো, আমার তো ওকে একটা ইনপুট দিতে হবে, নাহলে কি এসি কাজ করবে, একা একা কাজ করবে, করবে না। তাহলে ধরেন আমার এখানে এসি কে আমরা একটা W ইনপুট দিচ্ছি, রুম থেকে সে হিটটা অ্যাবজর্ব করতেছে QL, বাইরে সে হিট রিলিজ করতেছে QH। তাহলে দেখেন আমাদের QH equals to QL plus Win। এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সাইকেলের একেবারে বেসিক।
আসেন আমি এটাকে আস্তে আস্তে এলাবোরেট করব। আগে ব্লক ডায়াগ্রাম এঁকে নিলাম, এবার আমি একটু গল্প আকারে কিছু জিনিসপত্র আপনাদেরকে বলি। লেটস সে প্রচন্ড গরম, এবং প্রচন্ড গরমে আপনার রুমের অবস্থা খারাপ, ছেঁড়াবের অবস্থা, গরমে কাহিল। এখন আপনি রুম ঠান্ডা করতে চান, বাট আপনার বাসায় কোনো এসি টেসি নেই, কিন্তু বাসার পাশে একটা বরফ বানানোর ফ্যাক্টরি আছে। 2 চাক বরফ নিয়ে আসলেন, রুমের মধ্যে রেখে দিলেন। রুম কি গরম থাকবে না ঠান্ডা হবে? কেন ঠান্ডা হবে? কারণ বরফ গলার জন্য যে লেটেন্ট হিট বা সুপ্ত তাপ সেই রুম থেকে টেনে নেবে, টেনে নিয়ে বরফ গলে যাবে, রুমটা কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই সিস্টেমের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে সম্পূর্ণ বরফ গলে যাওয়ার পরে রুম থেকে তো আর লেটেন্ট হিট সে টানতেছে না, এরপর আবার রুম কি গরম হতে শুরু করবে। তার মানে আপনাকে কন্টিনিউয়াস বরফের সাপ্লাই রাখতে হবে। সো আমরা যদি এখন জিনিসটাকে এইভাবে চিন্তা করি, আমি রুমের মধ্যে কিছু বরফ রাখবো, এই বরফটা গলে পানি হবে, পানি হয়ে রুমের বাইরে চলে যাবে। বাইরে যাওয়ার পরে ওই যে ফ্যাক্টরিটার সঙ্গে আমার চুক্তি থাকবে এরকম যে আমার রুম থেকে বরফটা গলে যে পানিটা বের হবে পাইপ দিয়ে, এটা তোমার ফ্যাক্টরিতে তুমি আবার বরফে কনভার্ট করবা, এরপরে এই বরফ আবার আমাকে রিসাপ্লাই করবা। তাহলে আমি যদি একটা সাইকেল বা চেইনের মতো তৈরি করে ফেলতে পারি, রুমের মধ্যে ধরেন 2 টুকরো বরফ আনলাম। এখন নরমালি পানিটা তো অপচয় হবে না, আমরা ধরে নিতে পারি যে পরিমাণ বরফ এনেছি ওইটাই গলে পানি হলো, পানিটা একটা ড্রেনেজ পাইপ দিয়ে ওই ফ্যাক্টরিটায় চলে গেছে, ফ্যাক্টরি আবার বরফ আমার এখানে পাঠাচ্ছে। আমি যদি সারাদিন এই সাইকেলটা চালাতে থাকি, আমার রুমটা সবসময় কি ঠান্ডা থাকবে কি? কারণ বরফটা যখনই গলছে সেই লেটেন্ট হিট বা সুপ্ত তাপ নিচ্ছে এনভায়রনমেন্ট থেকে, তাহলে লেটেন্ট হিট বা সুপ্ত তাপ যখনই পরিবেশ থেকে নিবে, রুমের টেম্পারেচারটা কি করবে? ড্রপ করবে। তার মানে আমার রুমটাকে যদি ঠান্ডা রাখতে হয়, প্রথমেই লাগতেছে এমন একটা অবজেক্ট যাকে গলতে হবে। গলার সময় সে লেটেন্ট হিট নিবে, আর লেটেন্ট হিটটা সাধারণত অনেক বেশি অ্যামাউন্টের হিট হয়। কথা কি বোঝা যাচ্ছে? এখন এখানে একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যদি পানি এবং বরফ নেই, একটা ছোট্ট সমস্যা তৈরি হবে। বরফ সলিড ফর্মে ওকে কোথাও থেকে কোথাও পাঠানো বেশ ভেজাল। একটা বরফ খণ্ড যেহেতু সলিড হয়ে গেছে, ফ্যাক্টরি থেকে বরফ পাইপ দিয়ে পাঠাতে পারবে না, ওই হাতে করে এনে দিয়ে যেতে হবে। এই কারণে যে কাজটা করা হয়, আমরা কুলিং এজেন্ট বা কুল্যান্ট হিসেবে কখনোই আমরা সলিড কিছু ইউজ করি না, আমরা ইউজ করি লিকুইড। কিরকম লিকুইড ইউজ করি আমি এখন আপনাদেরকে বলবো। দেখেন আপনারা সিএফসি এর নাম শুনছেন, ক্লোরো, তারপর কি যেন ছিল, ফ্লোরোকার্বন, সিএফসি। তো সিএফসি কি করত? ওজোন লেয়ারটাকে ডিস্ট্রয় করতে, এইজন্য এখন আর সিএফসি ইউজ করা হয় না। এখন যেটা ইউজ করা হয় সাধারণত আইসোবিউটেন বা আইসোপ্রোপেন, আইসোপ্রোপেন বা আইসোবিউটেন ইউজ করা হয়। সো আগে ইউজ করা হতো কি? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এখনকার যে মেশিনগুলো আছে, এখনকার যে রেফ্রিজারেটরগুলি আছে, এগুলোর ভিতরে কুলিং এজেন্ট বা কুল্যান্ট হিসেবে আইসোপ্রোপেন বা আইসোবিউটেন ব্যবহার করা হয়। এখন চলেন কিছু জিনিসপত্র একটু শিখি আমরা। নাম্বার 1, আপনারা দেখবেন যে কোনো রেফ্রিজারেটর যদি মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, সাধারণত 6 থেকে 8 ঘন্টা পরে কানেকশন দিতে হয়। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ম্যানুয়ালে লেখা থাকে ইফ ইউ মুভ দা রেফ্রিজারেটর, বাসা শিফটিং এর সময় বা নতুন রেফ্রিজারেটরটা আপনি নিয়ে আসছেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে কানেকশন দিতে নিষেধ করা হয়। কানেকশনটা দিতে বলা হয় 6 থেকে 8 ঘন্টা পরে। কেন? কারণ আমার যে কম্প্রেসরটা আছে, কম্প্রেসরের ভিতরে একটা গ্যাস আছে, সেই গ্যাসটাই হচ্ছে আইসোপ্রোপেন বা আইসোবিউটেন অর এনি আদার গ্যাস। এই গ্যাসগুলো কিন্তু ফ্লেমেবল। এখন আপনি যখন মুভ করাচ্ছেন, এই গ্যাসটা কি মুভমেন্টের সময় তার যে মলিকিউলগুলো আছে একটা আরেকটার সঙ্গে কলিশনে আসতেছে, ডিউরিং কলিশন ইন্টারনাল এনার্জি কি একই থাকতেছে না বেড়ে যাচ্ছে? তাহলে ইন্টারনাল এনার্জি যদি বেড়ে যায়, ওখানে আপনার যে রিস্কটা অ্যাসোসিয়েটেড থাকে হঠাৎ করে ওটার এক্সপ্লোশনের, সেটাও কি বেড়ে যায় না? আপনাদের খুব রিসেন্ট একটা ইনসিডেন্টের কথা স্মরণ করায় দিই। মগবাজারে একটা দুর্ঘটনা হয়েছিল রেফ্রিজারেটর আর এসির একটা দোকানে। খুব বেশি দিন হয় নাই, বোধহয় 2-3 বছর আগে। সো ওই অ্যাক্সিডেন্টের কারণটা কি ছিল? কিছুই না, রেফ্রিজারেটর। সো রেফ্রিজারেটরের ভিতরে আপনার যে কুলিং এজেন্ট থাকে, এটাকে কুলিং এজেন্ট বা কুল্যান্ট বলা হয়।
সো হাউ দিস কুলিং এজেন্ট অর কুল্যান্ট ওয়ার্কস আমরা এখনই দেখব। কুলিং এজেন্ট অর কুল্যান্ট, তাহলে কুলিং এজেন্ট বা কুল্যান্ট আমার লাগবে যে কোনো একটা রেফ্রিজারেশন সাইকেলে। সো কুলিং এজেন্ট বা কুল্যান্ট যেটা করবে, ভিতর থেকে হিট অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে হিটটাকে কোথায় রিলিজ করবে, এনভায়রনমেন্টে রিলিজ করবে। তাহলে গোটা প্রসিডিউরটা এখন আমরা দেখব। টোটাল 4টা স্টেপ থাকে একটা রেফ্রিজারেশন সাইকেলের, তাহলে আমরা 4টা স্টেপ একটা একটা করে দেখব। তো যে কোনো রেফ্রিজারেশন সাইকেলের শুরুতেই যেটা থাকে এটাকে বলা হয় ইভাপোরেটর। ইভাপোরেটর। তো ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পায়ন, ইভাপোরেটর মানে হচ্ছে বাষ্পায়ক। আমি পাশে লিখে দিই ইভাপোরেশন, এটার বাংলা হচ্ছে বাষ্পায়ন। তাহলে ইভাপোরেশনের জায়গায় ইভাপোরেটর যদি হয় এটা হচ্ছে বাষ্পায়ন। তাহলে একটা ইভাপোরেটরের কাজ কি? একটা ইভাপোরেটরের কাজ হচ্ছে সে তরলকে কিসে রূপান্তর করবে, বাষ্পে রূপান্তর করবে। তাহলে এইখানে আমি ইনপুট হিসেবে কি দিব, লিকুইড দিব, আউটপুট হিসেবে কি পাবো, গ্যাস পাবো। এখন লিকুইড যদি গ্যাসে কনভার্টেড হয় সে কি করবে, চারপাশ থেকে লেটেন্ট হিট অ্যাবজর্ব করবে না। তরল থেকে বাষ্পে রূপান্তর হওয়ার সময় তাকে কি করতে হবে, সুপ্ত তাপ বা লেটেন্ট হিট চারপাশ থেকে অ্যাবজর্ব করতে হবে। তাহলে যে লেটেন্ট হিটটা সে চারপাশ থেকে অ্যাবজর্ব করলো, তাহলে এইখানে হিট অ্যাবজর্ব হলো, এই যে চারপাশ থেকে হিট অ্যাবজর্ব হলো, এই অ্যাবজর্ব হিটটা হচ্ছে QL। যে অ্যামাউন্টের হিটটা সে অ্যাবজর্ব করতেছে তাকে আমরা কি বলছি, QL বলতেছি। বোঝা গেছে কি? এখন খেয়াল করেন, একটু আগে ব্লক ডায়াগ্রাম আঁকছিলাম না আমি, ওই যে এসিটা রুম থেকে যে হিটটা অ্যাবজর্ব করতেছে কিভাবে করতেছে, এসির মধ্যে একটা কুলিং এজেন্ট আছে বা কুল্যান্ট আছে। এই কুল্যান্টটা তরল থেকে কিসে রূপান্তর হচ্ছে, বাষ্পে রূপান্তর হচ্ছে। এসি যখন সার্ভিসিং করা হয় তখন মাঝে মধ্যে শুনবেন এসির গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরতে হবে। তো আসলে ওই গ্যাসটাই হচ্ছে কুলিং এজেন্ট বা কুল্যান্টটা। তো এসির গ্যাসটা যদি ঠিকমতো ফাংশন করতে না পারে তখন সে হিট অ্যাবজর্ব করতে পারে না, তখন এসি চললেও রুমটা কি হয় না, ঠান্ডা হয়। এই জন্য তখন আমাদেরকে ওই কুলিং এজেন্টটা চেঞ্জ করতে হবে। বুঝতে পারছি? এখন দেখেন এখানে একটা ছোট্ট সমস্যা আছে। বাঙালি বা বাঙালদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিপটা, মহাকিপটা। তারা হচ্ছে আজেরা জায়গায় পয়সা খরচ করবে, কাজের জায়গায় পয়সা খরচ করবে না। সো ধরেন এসি রিপেয়ারের সময় তার কম পয়সা এসি রিপেয়ার করা লাগবে, এবং দিন শেষে যে ওই বিস্ফোরণে নিজেরা মরে ভূত হবে, তাও এদের হচ্ছে বোধোদয় হবে। তো আপনাদেরকে কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে নিজের এই কাজটা জীবনে করেন না। আপনি যখন এসি রিপেয়ার করবেন পয়সা বেশি খরচ করেন। হোয়াই ইজ দ্যাট? এক একটা এসির কম্প্রেসর এক এক রেটিং এর। সে ফর এক্সাম্পল স্যামসাং তাদের কম্প্রেসর যে টেকনোলজিতে বানাচ্ছে ওয়ালটন সেই সেম টেকনোলজিতে বানাচ্ছে না। তাহলে স্যামসাং এর কম্প্রেসরের জন্য একটা আইডিয়াল কুল্যান্ট ওরা ঠিক করে রাখছে যে এই কুল্যান্টটা এই কম্প্রেসরে ইউজ করা যাবে। ওয়ালটন তাদের কম্প্রেসরের জন্য একটা আপনার কুল্যান্ট রেডি করে রাখছে। এখন আপনি সুন্দর মতো এসি যে রিপেয়ার করতে আসে তারে বার্গেইনে গেলেন তার সঙ্গে, কত কম টাকায় গ্যাস করবা, ওকে এসব দেখবে, ও দেখবে কম টাকার গ্যাস দিলাম কইটা। তো ভরার পরে আপনি কিভাবে ধরাটি খাবেন সেটা দেখবো এখন। সো প্রথমেই লিকুইডটা গ্যাসে কনভার্টেড হচ্ছে, হিট অ্যাবজর্ব হচ্ছে। এবার আমাকে বলেন লিকুইডকে গ্যাসে যদি কনভার্ট করতে চাই ভলিউম বাড়াইতে হবে না? লিকুইড থেকে গ্যাস করতে হলে ভলিউম কি করতে হবে, বাড়াতে হবে। ভলিউম যদি বাড়াতে হয় প্রেসার বেশি থাকবে না কম থাকবে? আর ভলিউম বাড়াতে চাই প্রেসার কি রাখতে হবে, কম রাখতে হবে। আবার বলতেছি প্রেসার যদি বেশি হয় ভলিউম বাড়াতে পারবেন? ভলিউম বাড়ানোর জন্য প্রেসার কি করতে হবে, কমাতে হবে। তাহলে এই লিকুইডটা লাগবে লো প্রেসার লিকুইড। তাহলে আমার এই লিকুইডটা কি হাই প্রেসার না লো প্রেসার? লো প্রেসার লিকুইড। তাহলে লিকুইডটা হচ্ছে লো প্রেসার লিকুইড।
এই লো প্রেসার লিকুইডটা যখন গ্যাসে কনভার্ট হচ্ছে এটা লো প্রেসার গ্যাস। তাহলে লো প্রেসার লিকুইড কিসে কনভার্টেড হলো? লো প্রেসার গ্যাসে কনভার্টেড হলো। আর এই প্রসিডিউরে সে রুম থেকে হিটটাকে কি করলো? অ্যাবজর্ব করলো। এবার ধরেন ফ্রিজের বেলায় এই গল্পটাই চিন্তা করি। ফ্রিজের ভিতরে আপনি শাকসবজি রেখে দিবেন, ফ্রিজের ডোর বন্ধ করছেন, ভিতরে একটা টেম্পারেচার সেট করে দিবেন। ফ্রিজের ভিতরে আপনার একটা নব থাকে, ঘুরিয়ে টেম্পারেচারটা সেট করা যায়। আর এখনকার ডিজিটাল বলে তো বাইরে থেকে চাপচুপ দিয়ে অনেক কিছু করা যায়। তাহলে আপনি যখন টেম্পারেচারটা সেট করলেন তার মানে আপনি ওই কুল্যান্ট বা কুলিং এজেন্ট কতটুকু ইউজ করবেন সেটা সেট করতেছেন। যাই হোক ওই ডিটেইলসে আমরা যাচ্ছি না। তাহলে রেফ্রিজারেটরের ভিতরে আপনার যে প্লাস্টিকের লেয়ারটা তার ভিতরে অ্যাকচুয়ালি কুলিং এজেন্ট আছে। তাহলে কুলিং এজেন্টটা কি করতেছে? ভিতর থেকে হিটটাকে অ্যাবজর্ব করে ফেলতেছে। কিভাবে হিটটাকে অ্যাবজর্ব করতেছে? আপনার লিকুইড কুলিং এজেন্ট ভিতরে দিচ্ছেন, সেই লিকুইডটা কিসে কনভার্টেড হচ্ছে? গ্যাসে। লিকুইডটা গ্যাসে কনভার্ট হওয়ার সময় হিটটাকে কি করলো? অ্যাবজর্ব করলো। এখন এই যে গ্যাসটা এইটাকে আমি রিইউজ করতে চাই, মানে আমি এই গ্যাসটাকে আবার লিকুইড করে আবার ভিতরে ঢুকাতে চাই। তাহলে এই গ্যাসটাকে যদি আবার লিকুইড করতে চাই, প্রথম কাজ হচ্ছে গ্যাসটাকে আমার কম্প্রেস করতে হবে। চলেন আমরা আবার স্টেপগুলো বুঝি। লো প্রেসার লিকুইড থেকে লো প্রেসার গ্যাস তৈরি হয়েছে। আমি আবার এই গ্যাসটাকে লিকুইডে কনভার্ট করতে চাই। গ্যাসটাকে কিসে কনভার্ট করতে চাই? লিকুইডে। তাহলে গ্যাস থেকে লিকুইড করতে হলে প্রথমে গ্যাসটাকে আগে হিট রিলিজ করতে হবে না? তাহলে হিট যদি তাকে রিলিজ করতে হয় ওর টেম্পারেচার এনভায়রনমেন্টের টেম্পারেচারের থেকে বেশি হতে হবে কিনা? আবার রিপিট করতেছি, আমার রেফ্রিজারেটরের ভিতরে টেম্পারেচার বেশি না কম? কম। 4 ডিগ্রি 5 ডিগ্রি বা যেখানে হচ্ছে আমাদের ফ্রিজটা আছে ডিপ যেটা হয় সেখানে কি 0 ডিগ্রির নিচে। তার মানে রেফ্রিজারেটরের ভিতরের টেম্পারেচার আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচারের থেকে কম। এখন যদি আমি এনভায়রনমেন্টে হিট রিলিজ করতে চাই টেম্পারেচার কি এনভায়রনমেন্টের থেকে বাড়াইতে হবে কিনা? তাহলে এই যে লো প্রেসার গ্যাস লো প্রেসারে আছে, বোঝার চেষ্টা করেন প্রেসার লো, তাহলে ইন্টারনাল যে আমাদের কলিশন সেটা কি বেশি না কম? প্রেসার লো, ভলিউম বেশি, ইন্টারনাল কলিশন কম, টেম্পারেচার কম। তাহলে আমার টেম্পারেচার বাড়াইতে হবে না হিটটা রিলিজ করার জন্য। তাহলে টেম্পারেচার বাড়ানোর জন্য সবচেয়ে ভালো স্টেপ কি? সংকুচিত করে নিয়ে আসা, কম্প্রেস করা। গ্যাসটাকে যদি আমি কম্প্রেস করি তাহলে কি হবে? কলিশন বাড়তে থাকবে। কলিশন যদি বাড়ে টেম্পারেচার কি একই থাকবে না বেড়ে যাবে? টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার বেড়ে যদি এনভায়রনমেন্টের থেকে বেশি টেম্পারেচার হয় সে কি হিটটা রিলিজ করবে কিনা? কথা বুঝে গেছে? তাহলে এই যে লো প্রেসার গ্যাসকে আমরা এখন কম্প্রেস করব, একটা কম্প্রেসর থাকবে এখানে। সো এই স্টেপটা হচ্ছে একটা কম্প্রেসর। ফ্রিজ চালু করলে যে শব্দটা করে ওটা করে কম্প্রেসরটা, বা এসি চালু করলে যে শব্দটা হয় ওটা আসে কোথা থেকে? দুটো জায়গা থেকে, কম্প্রেসর এবং ফ্যান থেকে। সো ফ্রিজটা দিয়ে আমি বুঝাই, ফ্রিজ যখন চালু করবেন মাঝে মধ্যে দেখবেন একটা সুন্দর শব্দ হচ্ছে, আবার একটু পরে শব্দ বন্ধ হয়ে যায়, আবার শব্দ হয়। সো যতক্ষণ কম্প্রেসরটা রান করে ততক্ষণ আপনি শব্দটা পাবেন। সো আমার তাহলে কম্প্রেসরটা লো প্রেসার গ্যাসকে কিসে কনভার্ট করবে? হাই প্রেসার গ্যাসে কনভার্ট করবে। হাই প্রেসার গ্যাস। এখন কম্প্রেসর, কম্প্রেসর মানে হচ্ছে যে কম্প্রেস করবে একটা অবজেক্টকে। তাহলে কম্প্রেস করলে সিস্টেম কাজ করলো নাকি সিস্টেমের উপরে কাজ হয়? সিস্টেমের উপরে কাজ হয়। তাহলে সিস্টেমের উপরে কাজটুকু আমার কি বাইরে থেকে সাপ্লাই দিতে হবে না? এই যে কম্প্রেস যে করব, কম্প্রেস কি নিজে থেকে হবে নাকি কম্প্রেস করতে হবে? তাহলে কম্প্রেস করার জন্য বাইরে থেকে একটা এনার্জি দিতে হবে কিনা? তাহলে সেই এনার্জিটাই আমাদের একটু আগে ছিল ডব্লিউ। হ্যাঁ, ওই যে ব্লক ডায়াগ্রামে ডব্লিউ আই দেখাচ্ছিলাম না, এই ডব্লিউ আই এর ডব্লিউ ইনপুটটা হচ্ছে কম্প্রেসরে দিতে হয়। বুঝে গেছে কিনা? এখন আসে আমার গ্যাসটা হয়ে গেছে হাই প্রেসার। হাই প্রেসার গ্যাসের টেম্পারেচারটাও কি হবে? হাই পাবে। তাহলে এইবার যদি আমি গ্যাসটাকে এনভায়রনমেন্টের সংস্পর্শে আনি, কিভাবে আনবো? খুব সিম্পল। আজকে বাসায় যাবেন, রেফ্রিজারেটরের পিছনে, ফ্রিজের পিছনে একটু তাকাবেন, ওখানে দেখবেন সুন্দর একটা জাল আছে। ওই জালটা দিয়ে সেই হিটটাকে এক্সচেঞ্জ করে। সো এখানে অ্যাকচুয়ালি একটা কপারের কয়েল থাকে। কপার বেশ ভালো একটা কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর বা পরিবাহক সে কি করবে? হিটটাকে এক্সচেঞ্জ করে দেয়। তাহলে আমি যখন এই যে হাই প্রেসার গ্যাসটাকে পাঠাচ্ছি, এইখানে একটা ডিভাইস যেটাকে আমরা বলছি কনডেন্সার।
সো এই কনডেন্সারের মধ্যে দিয়ে যখন পাঠাচ্ছি সে অ্যাকচুয়ালি কনডেন্সড হচ্ছে। কনডেন্স হওয়া মানে হচ্ছে বাষ্প থেকে তরলে পরিণত হওয়া। কনডেন্সারে গ্যাসটা কি থেকে কিসে রূপান্তর হবে? বাষ্প থেকে তরলে রূপান্তর হবে। এখন বাষ্প থেকে তরলে রূপান্তর হওয়ার সময় সে হিটটা রিলিজ করে, সেখানে হিটটা রিলিজ করবে। তাহলে সেই হিটটা রিলিজ করতেছে কি হয়েছে? তাহলে হাই প্রেসার গ্যাস থেকে আমরা এবার যেটা পেয়ে যাব সেটা হচ্ছে হাই প্রেসার লিকুইড পাবো। হাই প্রেসার লিকুইড। তাহলে এখন এই হাই প্রেসার লিকুইডটাকে কিসে কনভার্ট করতে হবে? লো প্রেসার লিকুইডে কনভার্ট করতে হবে। এই জন্য তাকে এক্সপান্ডেড হইতে দিতে হয় এক্সপানশন কয়েলের মাধ্যমে। এখানে একটা এক্সপানশন কয়েল থাকে, এই এক্সপানশন কয়েল আমার হাই প্রেসার লিকুইডটাকে লো প্রেসার লিকুইডে কনভার্ট করে। এই হচ্ছে আমাদের পুরো রেফ্রিজারেশন সাইকেল। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে যে কুল্যান্টটা বা কুলিং এজেন্টটা ইউজ করতেছেন ও কিন্তু কম্প্রেসরের মধ্যে চাপ খাচ্ছে। আপনি যদি খালি একটু ভুলভাল কুলিং এজেন্ট ইউজ করেন, কম্প্রেসরের মধ্যে দিয়ে যখন যাবে হিটটা যদি বেশি হয়ে যায় বিস্ফোরণ হবে। এই কারণেই বিস্ফোরণ বলা হয়। ক্লিয়ার? ওকে, সো তুলে ফেলেন রেফ্রিজারেশন সাইকেলের বেসিকটা এটা। এখন আমরা এখান থেকে কি টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম হবে সেটা শিখব। এইবার দেখেন এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমের কোনো ইফিসিয়েন্সি নেই। রেফ্রিজারেশন সাইকেলের কোনো ইফিসিয়েন্সি নাই। কার্নো সাইকেলের ইফিসিয়েন্সি আছে, রেফ্রিজারেশন সাইকেলের ইফিসিয়েন্সি নাই। প্রশ্ন হচ্ছে কেন? কেন রেফ্রিজারেশন সাইকেলের কোনো ইফিসিয়েন্সি নেই? ইফিসিয়েন্সির মিনিংটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ইনপুটের যে পোরশনটা আউটপুটে কনভার্টেড হবে সেটাকে ইফিসিয়েন্সি বলা হয়। আবার বলতেছি, ইনপুটের যে পোরশনটা আউটপুটে কনভার্টেড হয় সেটাকে কি বলা হয়? ইফিসিয়েন্সি বলা হয়। কি রকম? এক্সাম্পল, আপনার বাপ মা আপনার পিছনে ব্যাপক শ্রম দিচ্ছেন, ইনপুট, আপনার রেজাল্ট আউটপুট। সো এবার বুঝে নেন আপনার ইফিসিয়েন্সি কত পার্সেন্ট। এটা হচ্ছে ইফিসিয়েন্সি। কিন্তু রেফ্রিজারেশন সাইকেলে আমার ইনপুটটা কত? ডব্লিউ ইন, কম্প্রেসরের ইনপুট। কম্প্রেসরের ইনপুট শুধু গ্যাসটাকে কম্প্রেস করতেছে, আর কিছু করতেছে না। এখানে ইনপুটের সাথে আউটপুটের কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশনশিপ নাই। এই কারণে এখানে ইফিসিয়েন্সি আসে না। এখানে যেটা আসে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স। আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাবো। জিনিসটা সর্ট অফ সবচেয়ে ভালো বোঝানো যায় মোটিভেটরদেরকে দিয়ে। কিরকম মোটিভেটর? ধরেন এখানে একটা মোটিভেশনাল স্পিকার নিয়ে আসলাম। আমাদের দেশে বেশ কিছু মোটিভেশনাল স্পিকার কয়েক পিস পাওয়া যায়। সো আমি নাম বলছি না, ধরেন কোনো এক পিস তুলে নিয়ে আসলাম, যারা হ্যাঁ তোমাকে দিয়েও হবে, ঘরে রান্না হবে, মানে সবারই সবকিছু হবে। মূর্খের মানে হচ্ছে ডাক বাক্স। যে সো ধরেন একটা মোটিভেশনাল স্পিকার আনলাম, সেই মোটিভেশনাল স্পিকার আপনাকে মোটিভেশন দিবে। ওর মোটিভেশনের জন্য আপনি কাজ করছেন? কাজ কিন্তু আপনি করছেন। ইনপুট কার? আপনার। ও কিন্তু আসলে ইনপুট দেয় না। ও এসে একটু মোটিভেশনাল কথাবার্তা বলছে, কাজটা আপনি করছেন। হয়তোবা দেখা গেল ভালো একজন মোটিভেটর আপনাকে 15 মিনিটস মোটিভেশন দিয়েছেন, আপনি কাজ করছেন 10 ঘন্টা। সে 15 মিনিট একটু পকায় গেছে, কথা বলে গেছে, 15 মিনিট আপনাকে বিভিন্ন জিনিসপত্র বুঝায় গেছে, আপনাকে অনেক আশা, ভরসা, স্বপ্ন দেখিয়ে গেছে। সেই আশা, ভরসা, স্বপ্নের জন্য আপনি 10 ঘন্টা কাজ করতেছেন। ইনপুট 15 মিনিট, আউটপুট কি 10 ঘন্টা? কাজ আপনি করছেন। এখানে অ্যাকচুয়ালি ইনপুটের সঙ্গে আউটপুটের সম্পর্কটা এইভাবে নাই। কারণ যে কাজটা এখানে রেফ্রিজারেশন সাইকেলে হচ্ছে সেই কাজটা আমার কম্প্রেসর করতেছে না। আমার যে কুলিং এজেন্ট বা কুল্যান্ট আছে ওর ভিতরের ইন্টারনাল এনার্জিটাকে কাজে রূপান্তর করা হচ্ছে। আমি আরেকটা एग्जांपल দিব, মোটিভেটর বাদ দেই, আরেকটা ভালো एग्जांपल দেই। ধরেন আপনার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই আমাদের একটা আছে, ওইখানে কি পানিগুলা একটা জায়গায় স্টোর করে রাখা আছে। এবার পানিটাকে আপনি যখন ইলেকট্রিসিটিতে কনভার্ট করেন, স্লুইস গেট খুলে দেন, কিছু স্লুইস গেট দিয়ে পানিটাকে কি আটকে রাখা আছে, স্লুইস গেট খুলে দিলে পানিটা পড়তেছে না। এখন আপনি যে স্লুইস গেটটাকে খুলতেছেন ওইটার এনার্জির সাথে কি ইলেকট্রিসিটির কোনো সম্পর্ক আছে? ইলেকট্রিসিটির সম্পর্ক কার সাথে? কতটুকু পানি কত হাইট থেকে পড়তেছে, এটার পটেনশিয়াল এনার্জি।
আপনি স্লুইস গেট খুলে পানিটাকে যেতে দিচ্ছেন, কিন্তু স্লুইস গেট খোলার যে এনার্জি সেটা কি কনভার্টেড হচ্ছে ইলেকট্রিসিটিতে? এবার বুঝে গেছে? সো হয়তোবা দেখা যাচ্ছে আপনার স্লুইস গেট খুলতে আপনার এনার্জি লাগতেছে 1 কিলো জুল, ওইদিকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে কয়েক মেগা জুল। তাহলে আসলে এখানে ইনপুটটা আউটপুটে কনভার্টেড হয় না, ইনপুটটা এখানে বস্তুটাকে কাজ করার জন্য হেল্প করে। এইজন্য এখানে আমরা কোনো এফিসিয়েন্সি পাবো না, এখানে যেটা পাবো সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। যার কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স যত ভালো সে তত ভালো মেশিন। আরেকটা एग्जांपल দেব, সবচেয়ে ভালো কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স হচ্ছে বাপমাই। কি রকম? এখন হয়তো আমরা বেয়ারা হয়ে গেছি, বেয়াদব হয়ে গেছি। ছোটবেলায় আম্মু খালি একটা লুক দিলেই হয়ে যেত না, কিছু বলারও দরকার পড়তো না, খালি লুকটা দিছে সঙ্গে সঙ্গে পড়ার টেবিল। তাহলে বুঝে কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স কত হাই, কিছু করতে পারে এই লুক দিছে। বা মাঝে মাঝে হয়তো বা একটু রান্না করতেছিল, বেলন গর্তটা দিয়ে একটু দাঁড়িয়েছে, কিছু করে নাই কিন্তু। এনিওয়ে আসলে স্যার এখনো করে? কি এখনো দাঁড়ায়? জি স্যার, টিচার। এখনো ভিটামিন খাচ্ছি। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স দেখব। কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স বা সিওপি কপ। যেহেতু এটা এফিসিয়েন্সি না, এটা পার্সেন্টেজে আসে না, এটা জাস্ট একটা নাম্বার। সো আউটপুট বা ইনপুট সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স। এখন আউটপুটটা কত? আমরা একটু আগে যে ডায়াগ্রামটা আঁকলাম, এখানে আউটপুটটা কত? কিউএইচ না কিউএল? কিউএইচ তো আপনি পরিবেশে ছাড়ছেন, কিউএল আপনার আউটপুট। কারণ আপনার সিস্টেমটা কাজ করে রুম থেকে যে হিটটা অ্যাবজর্ব করতেছে সেটা কি আপনার আউটপুট না? রেফ্রিজারেটরের ভিতর থেকে যে হিট আপনি বের করে নিয়ে আসতে পারছেন বা রুম থেকে যে হিটটা আপনি বের করে নিয়ে যাচ্ছেন, এটা আপনার কি আউটপুট। তাহলে আউটপুটটা কিন্তু কিউএইচ না, আউটপুটটা অলওয়েজ কি কিউএল। তাহলে আউটপুটটা হচ্ছে কিউএল। আর ইনপুটটা তো ডব্লিউইন। এখন এই কিউএল বাই ডব্লিউইন যত বেশি হবে রেফ্রিজারেটর তত বেটার। সে ফর एग्जांपल আপনার একটা রেফ্রিজারেটরের সিওপি 5, তার মানে 100 ওয়াট যদি কম্প্রেসর দেয়, ভিতরে হিট কনভার্সন হবে 500 ওয়াটের সমপরিমাণ। আবার রিপিট করছি, যদি কোনো একটা রেফ্রিজারেটরের সিওপি হয় 5, তাহলে ওর কম্প্রেসর যদি হয় 100 ওয়াটের, ও প্রত্যেক সেকেন্ডে 500 জুল হিট কনভার্ট করতে পারে। তাহলে এটা কি খুব ভালো একটা মেশিন না? এবং খুবই জঘন্য একটা মেশিন। কেন? হিট অ্যাবজর্ব করছেন কত জুল? 500 জুল। বাইরে কি 500 ছাড়বেন? বেশি ছাড়তেছে। সো এই যে এসি লাগাচ্ছি না, বাইরের টেম্পারেচার আমরা ক্রমাগত বাড়াচ্ছি। সো যত বেশি এসি লাগানো হবে, আপনি রুম থেকে হিট অ্যাবজর্ব করতেছেন, কোনো সমস্যা নাই, কিউএল কমফোর্টেবল ফিল করতেছি। কিন্তু কিউএইচ কি কিউএল থেকে বড় না ছোট? কিউএইচ বড়। তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের এনভায়রনমেন্টের হিট বাড়াচ্ছি, এই কারণে এনভায়রনমেন্ট আরো উত্তপ্ত হচ্ছে। দেখেন ঢাকা সিটিতে এখন গরমে অবস্থা খারাপ হয়ে যায় না আমাদের? মোরলেস গরমকালে একেবারে বিশ্রী অবস্থা, এসিতেও এখন আর কাজ হয় না। আসবো একটু পরে আমি এই জিনিসগুলো ডিফাইন করব যে কেন এনভায়রনমেন্টের টেম্পারেচারটা যদি বেশি থাকে আপনি এসি লাগায়ও শান্তি পাবেন না, এটার কারণটা কি। বা একই এসি গরমকালে সহজে রুম ঠান্ডা করতে পারে না, শীতকালে খুব দ্রুত কিভাবে রুম ঠান্ডা করে সেটা আমরা এখান থেকে বুঝে যাব। শীতকালে কিন্তু দেখা যায় এসি ছাড়া একটু পরে রুম ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরমকালে এসির টেম্পারেচার কমায় অনেক সময় দেখা গেছে রুম ঠান্ডা আমরা করতে পারতেছি না। চলেন সেটা দেখবো, তার আগে এই সিওপিটা আমরা একটু শেষ করে নেই। তাহলে আমরা জানি QH ইকুয়ালস টু QL প্লাস W ইনপুট। তাহলে W ইনপুট ইকুয়ালস টু QH মাইনাস QL। সো তাহলে QL ডিভাইডেড বাই QH মাইনাস QL। সো তাহলে COP
equals to QL divided by QH minus QL আর যদি রিভার্সিবল প্রসেস হয় then COP equals to TL divided by TH minus TL কারণ হচ্ছে in reversible process Q is proportionate to temperature only in reversible process আমাদের যে হিটটা অ্যাবজর্ব হবে বা হিটটা রিলিজ হবে that is directly proportionate to the absolute temperature. Q is proportional to absolute temperature T. Okay. So this is the basic theory. এখন এখান থেকে কি রকম ম্যাথ আসবে চলো আমরা একটু ম্যাথ করি। এটা তুলে নেন তারপর আমরা ম্যাথ করি। আচ্ছা অনেস্ট ওপিনিয়ন দিবেন এখন। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রেজেন্টেশন নিয়ে একটা সুন্দর মতো জিনিসপত্র পাঠিয়েছিলাম পিডিএফ করে কে কে পিডিএফ এর পুরোটা একটু করছেন হাত তুলে একটু লম্বা করে হাত তুলে বাকিরা যে ধরাটা খাবেন আমি একদম সিম্পলি বলে দিই ধরার উপরে ধরা ঠিক আছে ওই দুই নাম্বারটা যেটা করবেন সেটা করলে পুরোটা পড়ছেন তো স্টেটমেন্টগুলো পড়ছেন তো আমি কিন্তু সেকেন্ড টাইম কিছু বলবো না কারণ আমি গুছিয়ে সব লিখে দিছি আমি একদম কিচ্ছু বলবো না বুঝতে পারছেন ইউনিভার্সিটিতে পড়েন আপনারা সো আমি ওইখানে স্টেটমেন্টগুলো একদম ক্লিয়ারলি দিয়ে দিছি একদম প্রত্যেকটা ইনস্ট্রাকশন টু দা পয়েন্ট দেওয়া কয় মিনিটের প্রেজেন্টেশন একজন কত মিনিট সর্বোচ্চ প্রেজেন্ট করতে পারবে এভরিথিং আমি কিন্তু গুছিয়ে লিখে দিছি কেউ গ্রুপ না পাইলে কি করতে হবে সেটাও লিখে দিছি সো প্লিজ আমার কাছে ওইখানে দেওয়া আছে এই টাইপ কোনো কোয়ারি নিয়ে আসবেন আমি ডাইরেক্ট আপনাকে প্রেজেন্টেশনে 0 দিব একদম 0 কোনো কথাবার্তা ছাড়া আমি 0 দিব এই জায়গায় আমার কোনো মার্কসই নাই একটা জিনিস মাথায় রাখেন কিছু কিছু জায়গায় আপনার 0 খাওয়াটা জরুরি কেন তাহলে আপনি না এই ভুলটা পাকার করবেন না একটা জিনিস মাথায় রাখবেন আমরা টিচাররা মাঝে মধ্যে আপনাদের সঙ্গে রাগ করে আপনাদের মার্কস কম দেই না এটার কারণ হচ্ছে আপনি সতর্ক যাতে হন কারণ আজকে আপনার একটা ছোট ভুলের জন্য আপনার লাইফ খুব বেশি চেঞ্জ হবে না কিন্তু পাস করে যাওয়ার পরে একটা ছোট ভুলের জন্য আপনার লাইফ না আপনার ফ্যামিলি লাইফে নাই যেতে পারে বুঝতে পারছেন সো গতদিন আমি বলছি আপনাদেরকে আজকেও বললাম কারণ হচ্ছে আমি নির্ভাবনায় নিশ্চিন্তে জানি আজকে হয়তো এখান থেকে 3টা বা 4টা গ্রুপ আমি পাবো বাকি গ্রুপ এখনো এই সময় নেই স্যার সময় নেই আমি গ্রুপে পোস্ট দিছি কবে বুধবার বৃহস্পতিবার দিন আপনাদের ছুটির দিন ছিল না তো সারাদিন কি করছেন ঘোরাঘুরি করছেন ছুটির দিন মানে কি এক স্টুডেন্টের হি ডু ইচ এন্ড এভরিথিং সো আমি যাতে কালকের পরে আমি এখনই বকে নিচ্ছি কারণ সিরিয়াসলি স্পিকিং আপনি পরে এসে আমার সঙ্গে সারাদিন যা ইচ্ছা বলেন কিছু আসে যায় না আমার কিছু আসে যায় না এই 0 মিন্স 0 সো আমি ভালোর ভালো আমি বাঁকা হইলে আমি খুবই বাঁকা সো আপনাদেরকে একটা টাস্ক আমি দিছি আদার দেন আপনি বা আপনার ব্লাড রিলেটেড কোনো মেম্বার হসপিটালাইজড আছে আমি কোনো এক্সকিউজ শুনবো না ওই জায়গাটা আমি সবসময় ছাড় দেই এখন কেউ হসপিটালে চলে গেছে বাপ মা বা ভাই বোন তখন তো তার জন্য আমার কিছু করার নাই তাই না আদার দ্যান দ্যাট আই উইল নট লিসেন টু অ্যান এক্সকিউজ কালকের মধ্যে আমি যাতে সবগুলো গ্রুপ পাই আর যারা গ্রুপ পাবেন না ওই ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ যাতে কালকের মধ্যেই পায় আফটার স্যাটারডে আপনি গ্রুপ পান না এই হ্যান না তেন না হাবিজাবি কিছুই আমি শুনবো না আমি জাস্ট দেখবো এই বাচ্চাটা প্রেজেন্টেশনের জন্য রেডি না টাটা গ্রুপ পাই 0 শেষ am I clear আর যার যা কোয়ারিজ আছে প্রেজেন্টেশন নিয়ে যে এইখানে এটা জানতে হবে ওখানে ওটা জানতে হবে আগামী কালকে আফটার দ্য ক্লাস আমি ক্যাম্পাসে থাকবো সো আমি আগামী কালকে ক্যাম্পাসে স্টে করব 2:30 পর্যন্ত আমি গ্রুপে পোস্ট দিয়ে দিব আজকে যারা অ্যাবসেন্ট তাদের জন্য সো যা যা কোয়ারিজ কোশ্চেন আছে প্রেজেন্টেশন নিয়ে বা যে কোনো সাপোর্ট যদি লাগে আমি আগামী কালকে ইনশাআল্লাহ আপনার ক্লাস अवेलेबल আপনারা ইজিলি আমার কাছে অ্যাপ্রোচ করে আপনাদের যদি কোয়ারিজ থাকে সেগুলো জেনে নিতে পারবেন ঠিক আছে
এবং আপনাদের প্রেজেন্টেশনের ডেডলাইন কবে দেওয়া হয়েছে? 18 তারিখ। 18 তারিখ। তাহলে 18 তারিখ হচ্ছে এই টুয়েসডে এর পরের টুয়েসডে কিন্তু। সো আমি আবারও কিছু জিনিসপত্র লিখে দিচ্ছি আপনাদেরকে। টিমের নামটা লিখো, মেম্বারের নামগুলো আমরা তো লিখছি আমাকে মেসেজ আসতেছে শুনতে পাচ্ছি। এই শুনেন, কালকে তো আমি থাকবো কোয়ারিজ শোনার জন্য। এরপর আপনারা যে প্রেজেন্টেশন প্রিপেয়ার করবেন সেটা নিয়ে যদি কোথাও কোনো জটিলতা হয়, আর একটা ডেট আমি দিয়ে রাখতেছি, থার্সডে 13 ফেব্রুয়ারি। ওই দিন আমি সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অ্যাভেলেবল থাকবো নোট ডিপার্টমেন্টে। করে নোট করে খেয়াল করেন, কালকে 2:30টা পর্যন্ত এবং আগামী বৃহস্পতি সকাল 10টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত আমি অ্যাভেলেবল থাকবো। সো এনি কোয়ারিজ, এনি গাইডলাইন্স, এনিথিং, বুঝতে পারছি? এরপর যদি প্রেজেন্টেশন খারাপ হয় মারবো। স্যার আপনি তো 13 ফ্লোরে থাকবেন। হ্যাঁ, সিএসসি ডিপার্টমেন্টে আমি ইনশাআল্লাহ থাকবো। ক্লিয়ার? আর হচ্ছে কেমিস্ট্রি ল্যাব ইউজ করেনি, আমার স্যারের সঙ্গে কথা হয়েছে। আশা করি ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্রুপে জানাই দিব কখন কোন সময়টুকুতে আপনারা ল্যাব ফ্যাসিলিটিস ইউজ করতে পারবেন। ওকে, আসেন ম্যাম করি। আগে করছি পিডিএফ ফিল আপ করা বাকি ছিল আর কিছু PRIDY SAR SH ऐसे আমি বলতেছিলাম কিছু বাদ দিয়ে দাও ওয়ান জিরো 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 এটাই কনফার্ম আরেকটা জিরো কেমন নয় নাম রাসাতুল জামিয়া তারা বানান দেখি এই দেখেন, চলেন ম্যাথটা করি। কোশ্চেনটা হচ্ছে a refrigerator can convert 2 kg of water at 0 degree Celsius into ice within 20 minutes। মানে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি আপনি রেফ্রিজারেটরে রাখছেন, 20 মিনিটের মধ্যে পুরোটা আইসে কনভার্টেড হয়ে গেছে। if COP is 3, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্সটা দেওয়া আছে 3, then what is the power of compressor? যে কম্প্রেসরটা ইউজ করা হয়েছে ওর পাওয়ার কত বের করতে বলা হয়েছে। সো প্রবলেমটা আমি আবার বুঝাচ্ছি। দেখেন, ইউজুয়ালি আমরা যে রেফ্রিজারেটরগুলো ইউজ করি, আমরা কত দ্রুত রেফ্রিজারেটরটা কোনো একটা অবজেক্টকে কুল করতে পারে বা ঠান্ডা করতে পারে সেটা থেকে আমরা মোটামুটি ধারণা করি ফ্রিজটা ভালো। দেখেন, আমরা কিন্তু সিওপি টিওপি এসব কিছু বুঝি না। আমরা কি বুঝি? রেফ্রিজারেটরের মধ্যে পানি রাখছি, দ্রুত ঠান্ডা হয়ে গেছে, আর এই ফ্রিজটা তো সেই। সো আমরা তাহলে কি টাইমটা দেখি যে কত টাইমের মধ্যে আমার অ্যাকচুয়ালি রেফ্রিজারেটরটা কোনো একটা অবজেক্টকে কুল করতে পারে। এখন তাহলে এই প্রশ্নে দেখেন, a refrigerator can convert 2 kg of water at 0 degree Celsius into ice within 20 minutes। 20 মিনিটে সেই কাজটা করে ফেলছে। তাহলে সে আসলে কতটুকু হিট ভিতর থেকে অ্যাবজর্ব করছে চলেন দেখি। 2 কিলোগ্রামের পানিকে আমি 2 কিলোগ্রামের আইসে কনভার্ট করতেছি, তাহলে এখানে কি আমি লেটেন্ট হিট অ্যাবজর্ব করব না? সুপ্ত তাপ নিতে হবে না? তাহলে আমার অ্যাকচুয়ালি হিট অ্যাবজর্ব QL
রেফ্রিজারেটরের ভিতরে কতটুকু হিট অ্যাবজর্ব করতে হবে সেটা কি কিউএল নয়? এখন আমার 2 কিলোগ্রামের পানিকে 0 ডিগ্রি সেলসিয়াসের 2 কিলোগ্রাম পানিকে কিসে কনভার্ট করতে হবে? আইস। তাহলে পানি থেকে বরফ যদি করতে চাই হিট দিতে হবে নাকি হিট টেনে নিতে হবে? হিট টেনে নিতে হবে না, হিট অ্যাবজর্ব করতে হবে। এখন আমরা লেটেন্ট হিট যেটা আছে এম এল এফ, তাহলে আমরা যখন হিট অ্যাবজর্ব করব যদি সেটা লেটেন্ট হিটের ইস্যু হয় তাহলে ফর্মুলাটা কি? মাস ইনটু লেটেন্ট হিট। তাহলে মাসটা এখানে কত? 2 কিলোগ্রাম। তাহলে মাসটা হচ্ছে 2 কিলোগ্রাম। লেটেন্ট হিট অফ ওয়াটার, আমাদের ওয়াটার থেকে যখন আইসে করব লেটেন্ট হিটটা কত? 3,36,000 জুল পার কিলোগ্রাম। তাহলে 3,36,000 যদি হয় 6,72,000 জুল, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট উই নিড টু অ্যাবজর্ব। বা রেফ্রিজারেটরটা এই অ্যামাউন্টের হিট কি করতেছে? অ্যাবজর্ব করতেছে। কোথা থেকে? রেফ্রিজারেটরের ভিতর থেকে। এখন দেখেন কিউএল যদি জানা থাকে আমরা সিওপি থেকে ডাব্লিউ টা বের করতে পারি। দেখেন তো সিওপি এটা সমান কি ছিল? কিউএল বাই ডাব্লিউ ইন ছিল কিনা? সিওপি সমান কি ছিল? কিউএল বাই ডাব্লিউ ইন। তাহলে ডাব্লিউ ইন ইকুয়ালস টু কিউএল বাই সিওপি। তাহলে কিউএল 6,72,000 ডিভাইডেড বাই 3 জুল। তাহলে আমরা এখানে 2 2 4 2,24,000 জুল হচ্ছে আমাদের কি? ডাব্লিউ ইনপুট। এই ডাব্লিউ ইনপুটটা কে দিচ্ছে? কম্প্রেসর দিচ্ছে না? এবং কত সময় দিচ্ছে? কম্প্রেসর এই ডাব্লিউ ইনপুটটা কত সময় দিচ্ছে? 20 মিনিট সময় দিচ্ছে। এখন দেখেন ওয়ার্ক ডানকে যদি টাইম দিয়ে ডিভাইড করি আমরা কি পাবো? পাওয়ার পাবো। তাহলে পাওয়ার অফ দা কম্প্রেসর কত হবে? পাওয়ার ইকুয়ালস টু W ইনপুট ডিভাইডেড বাই টাইম। 2,24,000 ডিভাইডেড বাই 20 মিনিট, 20 ইনটু 60 ওয়াট। সো 0,0,0,0 নাই হয়ে যায় 2240 ডিভাইডেড বাই 12। দেখেন কত হয়। কত আসে? 186.6 তাহলে দেখেন 2 কিলোগ্রাম পানিকে সম্পূর্ণরূপে বরফে পরিণত করতে পারতেছে 3 সিওপি বিশিষ্ট একটা রেফ্রিজারেটর, তার পাওয়ার মোটে 186.6। সো আমাদের বাসায় যে ফ্রিজগুলো থাকে এগুলার সাধারণত ওয়াট রেটিং খুব বেশি না। ফ্রিজের কম্প্রেসরগুলো খুব বেশি ওয়াটের হয় না। কেন? কারণ তার সিওপি ভালো হলেই ওয়াট রেটিংটা কি হবে? কমে আসবে। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার হয়েছে? এখন দেখেন একটা কথা বলছিলাম মাঝখানে, সেটা একটু এক্সপ্লেইন করি যে বাইরের টেম্পারেচারটা বাড়লে কি সমস্যা। আমাদের যদি রুম থেকে বাইরের টেম্পারেচারটা একটু বেশি হয়ে যায় তখন প্রবলেমটা কোথায় সেটা আমি আপনাদেরকে একটু ডিফাইন করে দিচ্ছি। যে কেন এসি বা ফ্রিজ অ্যাকচুয়ালি আমাদের জন্য হুমকি স্বরূপ। যত বেশি এসি বা যত বেশি ফ্রিজ আমরা ইনস্টল করতেছি ততই আমরা এনভায়রনমেন্টটাকে ক্ষতিগ্রস্ত করতেছি। আসেন চলেন দেখি। ওকে, এটা একটা রুম, রুমের মধ্যে একটা এসি আছে। তাহলে এসিটা কি করবে? রুম থেকে হিট অবজার্ভ করবে। এবার ধরুন এসিটা রুম থেকে যখন হিট অবজার্ভ করলো তখন কি কুলান্টটা গরম হচ্ছে কিনা? কুলান্টটা গরম না হলে কি এনভায়রনমেন্টে হিটার ইউজ করতে পারবে?
সে ফর एग्जांपल বাইরের টেম্পারেচার এই মুহূর্তে আছে 40 ডিগ্রি সেলসিয়াস, বাইরের টেম্পারেচার কত 40। তাহলে কুলারটাকে আপনি কম্প্রেস করেন ধরেন 50 ডিগ্রি সেলসিয়াসে, কারণ আপনার কম্প্রেসরের রেটিং আছে। সো ধরেন আপনার এসিটা তৈরি করলেন আপনি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য, তাহলে আপনার এই এসিটা কুলারটাকে কম্প্রেস করে কত টেম্পারেচারে নেয় 50 ডিগ্রি সেলসিয়াসে। এখন 50 ডিগ্রি থেকে এখানে 40 ডিগ্রি ব্যবধানটা কত 10 ডিগ্রি সেলসিয়াসের ব্যবধান। তাহলে Q = ms del থিটা। তাহলে ডেল থিটা যত বেশি হবে Q কে তত বেশি আমি রিলিজ করতে পারবো না এনভায়রনমেন্টে। তাহলে দেখেন 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এনভায়রনমেন্টে আপনি যতটুকু হিট রিলিজ করতে পারবেন, এইখানকার টেম্পারেচার যদি কোনো কারণে 30 ডিগ্রি সেলসিয়াস হয়, ডেল থিটা জাস্ট ডাবল হয়ে গেল না? খেয়াল করেন, আপনি যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার থাকে 40 ডিগ্রি সেলসিয়াস, 50 আর 40 এর ব্যবধান কত 10, তাহলে ডেল থিটা কত 10। এখন কোনো কারণে যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার হয় 30, 50 আর 30 এর ব্যবধান কত 20, তাহলে আমার এখানে ডেল থিটা ডাবল হয়ে গেলে আমি হিট রিলিজ করতে পারতেছি ডাবল। তাহলে আমার যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার কম থাকে, আমরা খুব দ্রুত হিটটা রিলিজ করতে পারবো, রুমটা দ্রুত ঠান্ডা হবে। এই জিনিসই শীতকালে হয়, এনভায়রনমেন্টের টেম্পারেচার কম, এসির কম্প্রেসর 50 ডিগ্রি বা 45 ডিগ্রিতে উঠে গেছে, ও দ্রুত হিটটাকে এক্সচেঞ্জ করতে পারছে, রুম কুইক ঠান্ডা হয়ে যাচ্ছে। গরমকালে বাইরের টেম্পারেচার বেশি, খুব বেশি হিট আমি বাইরে পাঠাতে পারছি, টেম্পারেচার ডিফারেন্স কম। এই কারণে গরমকালে দেখা যায় যে এসি চললেও রুম ঠান্ডা হতে সময় লাগে, বা অনেক সময় দেখা যায় রুমটা ঠিকমতো ঠান্ডা হয় না, আমরা একটু হাঁসফাঁস করতে থাকি। বুঝতে পারছি? এখন তাহলে দেখেন ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যদি কোনো কারণে এনভায়রনমেন্টের টেম্পারেচারটা আরো বেড়ে যায় তখন কি হবে? সর্বনাশ হয়ে যাবে। লেটস সে আমার টেম্পারেচারটা যদি এখন 40 ডিগ্রির জায়গায় 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন আপনাকে এসি গুলোকে চেঞ্জ করতে হবে। সো দুবাই বা মিডল ইস্টে যে এসি গুলো ইউজ করে, ওগুলোর ক্ষেত্রে কম্প্রেসর এসির যে কুলারটাকে আছে এটাকে আরো অনেক হায়ার টেম্পারেচারে নিয়ে যেতে বাধ্য হয়। কেন? কারণ বাইরের টেম্পারেচার বেশি। তাহলে আপনি এখন এখানে ধরেন 60 ডিগ্রির কম্প্রেসর আছে, ঠিক আছে, 50 ডিগ্রি কাজ করতেছে না, 60 ডিগ্রির কম্প্রেসর আছে, টেম্পারেচার বাড়ায় গেছে, আরো বেশি হিট অ্যাবসর্ব করবে, আরো বেশি হিট রিলিজ করবে, পরিবেশের তাপমাত্রা বাড়তেছে না। সো আসলে আপনি কোনোদিন এসি লাগিয়ে বা রেফ্রিজারেটর ইউজ করে পরিবেশ ঠিক রাখতে পারবেন না। এবং এটা হচ্ছে আমাদের এখনকার সায়েন্স অ্যান্ড টেকনোলজির সবচেয়ে বড় স্ক্যাম। কেন? এসির বিক্রি তো বন্ধ হয়ে যাবে। সো অ্যাকচুয়ালি আপনারা অনেক কিছুই করেন, অনেক কিছুই দেখেন, অনেক কিছুই ভাবেন, খুব খুশি মনে করেন, কিন্তু দুনিয়া চলতেছে ক্যাপিটালিজম। ও আপনারা যা খাওয়াচ্ছে আপনি তাই খাচ্ছি, এটা করলে এটা হবে, ওটা করলে এই হবে, নাথিং বাট দিস ইজ বিজনেস, কিছু না বিজনেস। সো আপনারা আমি মানে আমরা সবাই টুলস অফ বিজনেস। সো কেউ আপনাকে কিছু কিছু জায়গায় সত্যি কথাটা বলবে না, এই জন্য পড়তে হবে, আপনাকে জানতে হবে যে ফাঁকিবাজিটা কোথায় আছে। বুঝতে পারছেন? এনিওয়ে, সো আমরা এই চ্যাপ্টারটার একটা জিনিস পড়বো। আমি আপনাদেরকে বলি, এই চ্যাপ্টার দিয়ে আপনাদের সিলেবাস আমি কমপ্লিট করে দিব। আমি এরপর একটু আবার রিভিউ করব। সো আপনাদের ফাইনালি সিলেবাস থাকতেছে ইন টোটাল 4টা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা ছিল অসিলেশন, সিম্পল হারমোনিক মোশন। দ্বিতীয় চ্যাপ্টার ছিল ওয়েভস। থার্ড চ্যাপ্টারটার কিন্তু ভিডিও নাই, ওটা আমি করে দেব ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যেই। সেটা হচ্ছে লাইটের রিফ্র্যাকশন, তারপর হচ্ছে লাইট রিলেটেড যা যা আছে সবকিছু। ওটা যেহেতু আমি আলাদা পড়াইছি, বইয়ের সঙ্গে অংশগুলো পুরোপুরি ম্যাচ করে না, ওটা আমি দিয়ে দিব। আর ফোর্থ চ্যাপ্টার হচ্ছে এই যে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। আমি আর সিলেবাস বড় করব না, যে আপনাদের সামনে প্রেজেন্টেশন আছে। তো আমি আর একটা ক্লাস নিব আপনাদের, সেই একটা ক্লাস হবে কিসের উপরে? এনট্রপির উপরে। এনট্রপির উপরে ক্লাসটা হবে আগামী মঙ্গলবার। সো মঙ্গলবার এনট্রপির উপরে ক্লাস হওয়ার পরে আগামী শুক্র শনি থেকে আমি রিভিশন শুরু করব। সো যা যা আমরা পড়ছি আমি একটা কুইক রিভিউ করে যাব। বুঝতে পারছি? সো আপনাদের 7 তারিখ থেকে পরীক্ষা শুরু। সো বিফোর এক্সাম আমি আপনাদের অ্যাকচুয়ালি আর ক্লাস পাবো সম্ভবত প্রেজেন্টেশনের ক্লাসটা বাদ দিলে 1টা 2টা 3টা 4টা ক্লাস পাবো।
তো আমি 4টা ক্লাসে 4টা চ্যাপ্টারে কুইকলি দিব ক্লিয়ার আর যারা পরে জয়েন করছেন তারা অতি অবশ্যই মানে অ্যাসাইনমেন্ট মিস নাই বাদ নাই আমি লাস্ট এন্ড ফাইনাল অ্যাসাইনমেন্টটা দিব হচ্ছে থার্মোডাইনামিক্স এর উপরে 3টা অ্যাসাইনমেন্ট নিচ্ছি 2টা অলরেডি নিয়ে নিছি থার্ডটা হবে শুধুমাত্র কিসের উপরে থার্মোডাইনামিক্স এর উপরে এবং এই থার্মোডাইনামিক্স এর উপরেই আমার অ্যাসাইনমেন্টের পরে আমি আপনাদের একটা কুইজ দিব বুঝতে পারছেন সো কুইজ আমি নিব আরো 2টা কবে কিভাবে কি করব সব আমি আপনাদেরকে বলে দিব এখনই ওরিড হবেন না আপনারা যেটা করেন থার্মোডাইনামিক্স এর উপরে অ্যাসাইনমেন্টটা করা শুরু করে দেন বুঝতে পারছি ক্লিয়ার ওকে এই প্রেজেন্টেশনের গ্রুপ টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকলে কোয়ারিজ থাকলে আসেন ভিডিওটা অফ করো তো।